Assalamu alaikum everyone, welcome to my another vlog. আজকে মনে করছিলাম বৃষ্টি হবে সকাল সকাল, কিন্তু আসলে দেখতেছি আবার রোদ উঠে গেছে। সবাই তো বলতে পারেন আমি শুধু সিএফ এর ভালো দিকগুলোই বলতেছি, খারাপ যে দিকগুলো আছে ওইগুলো এক্সপ্লোর করি নাই বা আপনাদের কাছে বলি নাই আসলে। কারণ সব জিনিস তো আসলে, এটা তো মেশিন, সব তো আর পারফেক্ট না আসলে। চলেন তাহলে আজকে সিএফ এর খারাপ দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো সিএফ মোটর যদি আপনারা সবচেয়ে বড় খারাপ দিক জানতে চান, সেটা হইলো আসলে এটার তেলের জন্য। তো আপনারা সবাই হয়তো জানেন সিএফ মোটো আসলে রন 95 ডিমান্ড করে, যা আসলে বাংলাদেশের ধারে কাছেও নাই। তো রন 95 আর বাংলাদেশের গ্রেড 100 এটা হইলো গিয়ে সেম, কিন্তু 100 গ্রেডের আসলে আপনার অকটেন বাংলাদেশে নাই। আর সবচেয়ে বড় প্রবলেম হলো যখন আমি ঢাকার বাইরে হয়তো ট্যুরে যাব, তো ওইখানে আসলে আমি তো আর লোকাল না, যেদিকে যাচ্ছি হয়তো আননোন একটা প্লেসে যাব, তো ওই জায়গার ভিতরে আসলে ভালো ফুয়েল পাম্প কোনটা এটা তো আমার জানার কথা না, তাই না? তো আগে থেকে রিসার্চ করে যাইতে হবে যে আচ্ছা এই জায়গায় যাইতেছি, এই জায়গায় তাহলে ভালো তেল আছে, এদিক থেকে তেল ফিল আপ করতে হবে। তো এইটা হলো সবচেয়ে খারাপ দিক। যতই বুস্টার দেন না কেন, আপনি বুস্টার দেওয়ার পরে কয়েকদিন পরে আসলে হয়তো দেখবেন বুস্টার আসলে কি করে, বুস্টার তেলটা আরেকটু রিফাইন করতেছে, কিন্তু রিফাইন করার পরে ওই তেলের ময়লা বা এইগুলা যখন আপনি অনেক দিন ধরে বুস্টার ইউজ করবেন, আপনার টাঙ্কিতে আসলে আস্তে আস্তে ময়লা জমতে থাকবে, ওদিক থেকে রাস্ট হইতে পারে, ময়লা জমবে, ওদিক থেকে হয়তো ইজেক্টরে প্রবলেম হইতে পারে, ইজেক্টরে ময়লা জমতে পারে। দেখা যাক আসলে লং রানে কি হয়, কারণ এটা যেহেতু একদমই নতুন বাইক বাংলাদেশের সবার কাছেই, তো এটার প্রবলেমগুলোও আসলে নতুন। এরপরে যদি আসি আরেকটা খারাপ দিক নিয়ে, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আপনি সিঙ্গেল রাইডের ক্ষেত্রে এটাতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ আমি লাস্ট 2-3 মাস ধরে দেখতেছি আমি অলমোস্ট 1600 কিলোমিটার চালায় ফেলছি। তো এই জায়গার ভিতরে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে সিঙ্গেল রাইডে বিন্দুমাত্র আপনার প্রবলেম হবে না, যত বড় স্পিড ব্রেকারই থাকুক না কেন। আমার ওয়েট অলমোস্ট 90+, তো আমি রাইড করতেছি, আমার প্রবলেম হয় নাই। তো এর চেয়ে পাতলা মানুষ আপনাদের মনে হয় না প্রবলেম হবে যখন আপনি পিলিয়ন নিয়ে চালাবেন। পিলিয়ন নিয়ে যখন রাইড করবেন, আপনার নিচে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে, লাগবেই আসলে। আপনি স্পিড ব্রেকারে একবারে হালকা পিলিয়ন নিয়ে উঠলেও আপনার স্পিড ব্রেকারে লাগবে। তো এইটা আবার সলভ করার আমি একটা ওয়ে বের করছি আর কি, মানে আমি যেভাবে করি আর কি, সেটা হইলো যখন স্পিড ব্রেকার দিয়ে যাই, জাস্ট আমার পাটা নামায় একটু পুশ করি যখন উঠে স্পিড ব্রেকারে, তো তখন আর লাগে না। তো এই জিনিসটা আপনার একটু হয়তো মেনটেন করে চালাইতে হবে যখন আপনি পিলিয়ন রাইড দিবেন। আরেকটা একটু ফিনান্সিয়ালি আপনার নেগেটিভ পয়েন্ট আছে, যারা হয়তো বাজেট ফ্রেন্ডলি বাইক আমরা ইউজ টু আসলে বাংলাদেশে, তো তাদের ক্ষেত্রে একটু লাগবে, যেটা হলো আপনার এটার ভিতরে মোবিল লাগে 1.5টা অলমোস্ট, কারণ 1400 ml মোবিল লাগে যখন আপনি মোবিল ফিল্টার সহ চেঞ্জ করবেন। তো আর এটার ভিতরে তো আসলে ফার্স্ট ডে থেকে ফুল সিনথেটিক মোবিল ইউজ করতে হয়, তো ওইটার ক্ষেত্রে আপনার একটু প্রাইসিং একটু গায়ে লাগে আর কি। আর এরপরে যদি আরেকটা জিনিস বলি, ফুয়েল ইকোনমি, তো আমরা ওইটাও আসলে ইউজ টু বাংলাদেশে, যে 30+ অনায়াসে পাওয়া যাবে, যে ফুয়েলে আমার 30+ অবশ্যই পাই আমরা অন্য আদার্স যে বাইকগুলা আছে আসলে 150 or 160 সিসি সেগমেন্টের, তো ওইগুলো আসলে আপনার ইকোনমি দেখা যায় যে 30-40+ও দেয় অনেক বাইক। কিন্তু আসলে সিএফ আপনাকে সিটির মধ্যে
আমি যেমন পাচ্ছি ম্যাক্সিমাম 23 থেকে 28 আসলে ম্যাক্সিমাম আপনি সিটির মধ্যে পাবেন। হাইওয়েতে আপনি 1 লিটারে মাইলেজ পাবেন 32 থেকে 40 পর্যন্ত পাবেন। তো এই ফুয়েল ইকোনমির দিক থেকে একটু পিছায় বাংলাদেশের গতানুগতিক যতগুলা বাইক আছে তার থেকে, কিন্তু এখানে আবার কথা আছে। আপনার এইটার সাথে যেমন সিএফ এর সাথে ধরেন আপনি কেটিএম ধরেন, আপনি কাওয়াসাকি ধরেন, যেটা এখন আসে নাই যদিও, তো আপনি চেক করলে দেখতে পারবেন এইগুলার ফুয়েল ইকোনমি অলমোস্ট সেমই আসলে। কারণ 300 সিসির একটা বাইক একটু বেশি খাবে, এটা খুব স্বাভাবিক। এরপরে আরেকটা যদি ব্যাড সেক্টর বলতে হয়, সেটা হইল বৃষ্টির দিনে আপনি যেই জিনিসটা ফেস করবেন, এটার কোনো ব্যাকের টায়ারের উপরে কোনো মাডগার্ড নাই, তো যার কারণে প্রচণ্ড কাদা উঠে। আর এইটার কাদা আমি ফার্স্ট টাইম একটা জিনিস দেখলাম, কাদা শুধু আসলে পিছন দিক দিয়েই উঠে না, তো এটা মিটারের উপরে পর্যন্ত আসলে কাদা চলে আসে, আর এটা খুবই খারাপ একটা দিক লাগছে আমার কাছে। তো এখন বৃষ্টির কয়েকদিন পরে থেকে বৃষ্টির সিজন, তখন আসলে যদি এভাবে কাদা উঠে আপনার সামনের জামায় পর্যন্ত কাদা লাগে, আগে তো পিছন থেকে কাদা লাগতো, তো এখন সামনে থেকে লাগে। আমি জানি না এটা কিভাবে সলভ করব। এরপরে যদি আসি হিটিং ইস্যু নিয়ে, এটা আপনাকে ভালোই হিট দিবে। এই যে দুই পাশ যে দেখতেছেন, এইখান থেকে আপনি একটা হিট ফিল করবেন, এই দুই পাশ, এখান থেকে আপনি একটা ভালো হিট ফিল করবেন চালানোর সময়। প্লাস্টিকটা একটু গরম হয়ে যায়। এই জিনিসটা আরও বেশি ছিল যখন স্টক কুলেন্টটা ছিল, তখন দেখা যেত রেডিয়েটরের ফ্যানটা 5 মিনিট চালাইলেই আপনার ঘোরা শুরু হয়ে গেছে, কন্টিনিউয়াস ঘুরতেছে। ইঞ্জিনের টেম্পারেচার 90 হইলেই ফ্যান ঘোরা শুরু করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের দেশের ওয়েদার এতটা রাফ, তো যার জন্য আপনি 5-10 মিনিট চালাইলে আসলে এই হিটটা শুরু হয়ে যায়, এই রেডিয়েটারের ফ্যানটা ঘোরা শুরু হয়ে যায়। আর ওদিক থেকে রেডিয়েটারের ফ্যানের জন্য এই আপনার দুই পাশের দুই প্যানেলটা, প্লাস্টিকের প্যানেলটা একটু গরম হয়। যদিও রানিংয়ে থাকলে যতটা না বুঝবেন, আপনার জ্যামে বসে থাকলে ওই জিনিসটা ফিল করবেন। ইভেন সাইডের আপনার যদি কেউ দাঁড়ায় থাকে, উনিও হিটটা পাবে। কিন্তু আবার আমি একটা জিনিস দেখছি, বৃষ্টির দিনে যখন আমি চালাইতেছি, যখন ওয়েদারটা ঠান্ডা, তখন দেখা যাচ্ছে আমার বাইকও খুব একটা গরম হচ্ছে না, আর ওই সাইডের গরমটাও নাই আসলে। তখন আপনি হায়ার সিসি চালাইলে আপনাকে এতটুকু কম্প্রোমাইজ করতে হবে, আর আমি এইগুলা যাই নাই আসলে, আমি বাইকটা নিছি। ও আরেকটা জিনিস হলো ভাইব্রেশন। তো অনেকেরই কোয়েশ্চেন হলো এটার ভাইব্রেশন কেমন, এটাকে অনেক ভাইব্রেট করে কিনা। তো যখন আমি আসলে বাইকটা নেওয়ার চিন্তা করলাম, একটু ঘাটাঘাটি করার পরে দেখলাম যে অনেকেই বলতেছে বাইকটা ভাইব্রেশন হচ্ছে। তো তখন আমার একটু খটকা লাগলো যে বাইকটা নিব, ভাইব্রেশন যদি এরকম বেশি হয় তখন তো ঝামেলা। প্রথমে বাইকটা যখন হাতে পাইছি, তখন আমি যখন চালাইলাম, প্রথমে আমারও মনে হইলো না একটু ভাইব্রেশন তো দিচ্ছে। তো কথা বললাম অনেকের সাথে, তখন বললো যে ভাই সমস্যা নেই, আপনি চালান, ফার্স্ট সার্ভিসটা দেন, দেখেন ভাইব্রেশন অনেকটাই চলে যাবে। তো আমি করলাম। তারপরে আরও কয়েকটা ভাই সাজেস্ট করলো কি কি দিলে আসলে ভাইব্রেশন কমবে। আমরা বললো মস2টা তুমি ইউজ করো, ইঞ্জিনের ভাইব্রেশনটা অনেক কমে যাবে। লিকুইড মলিটা ইউজ করো ফার্স্ট সার্ভিসের সময়, মোবিল চেঞ্জ করার সময়। তো দেওয়ার পরে দেখলাম না, ভাইব্রেশনটা কমছে, আগের থেকে অনেক বেটার। কারণ এর মাঝখানে আমি আবার একটা সিএফ এর মিটে এক বড় ভাইয়ের যখন সিএফ চালাইছি, ওই জিনিসটা, ওই সিএফটা দেখলাম খুবই স্মুথ, মানে আমার কাছে মনে হইতেছিল যে আমি রিফাইন্ড ইঞ্জিনের কোনো বাইক চালাইতেছি। আর যখন দেখলাম 1000 কিলোমিটার প্লাস রান করে ফেলছি, তখন দেখলাম আস্তে আস্তে আসলে এটার ভাইব্রেশন অনেকটাই কমতে লাগলো। মানে যে ভাইব্রেশন, এটা আসলে সহনীয়। আর ভাইব্রেশনটা আসলে হয়
আপনার 4000 RPM এর নিচে, 4000-এর উপরে আবার এটার ভাইব্রেশন খুবই সামান্য। এখন আমার যেটা হয়েছে, একবারে সামান্য ভাইব্রেশন আমি 4000 পর্যন্ত ফিল করি, 4000-এর পরে আবার স্মুথ। আর ওই ভাইব্রেশনটা আসলে মজার ভাইব্রেশন, আপনাকে মানে মনে হয় ওই যেন ওই পাওয়ারফুল একটা বাইক আপনাকে ওই ভাইব্রেশনটা দিচ্ছে। তো এইগুলাই আসলে ছিল মনে হয় টুকটাক, মানে আমার মনে হয়েছে টুকটাক এইগুলো আরেকটু বেটার করলে ভালো লাগতো, আরও খুবই ভালো লাগতো। তো দেখা যায় যে আসলে এইগুলা জেনে শুনেই আমি নিচ্ছি যে আমার বাইকটা আসলে এত কিলোই চলবে, এত কিলোমিটার মাইলেজই পাবো, এতটুকু মোবিলই লাগবে। সব কিছু জেনে শুনে আমার কাছে এতদিন ধরে চালিয়েছে, আমার খারাপ লাগতেছে না। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। তো আপনারা হয়তো বলতে পারেন যে এতগুলো বাজে দিক থাকতেও কি আপনার বাইকটা নেওয়া উচিত হবে কিনা। আসলে এই জায়গায় যদি আমি আরেকটু স্পেসিফাই করতে চাই, যেমন তেলের ব্যাপারটা কমপ্লিটলি হলো পাম্প মালিকদের মানে ভুল। আপনাকে হয়তো ভেজাল তেল দিচ্ছে বা এরকম কোনো কিছু, কারণ আপনি ওই কিন্তু ইম্পোর্ট করতেছে 100 গ্রেডের তেল, যেটা ইকুইভ্যালেন্ট টু রন 95, কিন্তু আপনি পাচ্ছেন আসলে খুবই বাজে তেল, হয়তো কয়েকটা স্পেসিফিক পাম্প ছাড়া। তো এটা আসলে আমি সিএফ এর দোষ দিতে পারবো না এই ক্ষেত্রে। তারপরে যেমন স্পিড ব্রেকার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা আসেন, এটা যেহেতু ইউরোপিয়ান 5 স্ট্যান্ডার্ডে করা একটা বাইক, তো আপনার ইউরোপের কোন স্পিড ব্রেকারটা আসলে এরকম মানে আমাদের দেশের মতো। দেখেন, আপনি যখন ডিওএইচএস বা কখনো সরকারি যে কোনো স্পিড ব্রেকার দিয়ে উঠবেন, আপনি ওইখানে ডাবলিংয়েও কোনো প্রবলেম হবে না, কারণ ওই জায়গার ভিতরে ওরা একটা রুল মেনটেন করে হলো আপনার ওই স্পিড ব্রেকারগুলো দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে যে এলাকায় স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়, ওইটা তো কমপ্লিটলি হলো এলাকাবাসী কয়েকজন মিলে, আচ্ছা এদিকে একটা স্পিড ব্রেকার দেওয়া উচিত, এই জায়গায় একটা স্পিড ব্রেকার দেই, কোনো রুল ফলো না করে একদম উঁচু উঁচু করে আমরা স্পিড ব্রেকার দিচ্ছি। সেই ক্ষেত্রেও আসলে আমি সিএফ এর দোষ দিব না। আর আমি যদি একটা স্পেসিফিক আসলেই একটা দোষ দিতে চাই বা ইমপ্রুভমেন্টের জায়গা বলতে চাই, সেটা হইলো গিয়ে ওদের মাডগার্ডটা। ব্যাক মাডগার্ডটা যদিও আমি স্কিপ করি, যে আচ্ছা ঠিক আছে স্পোর্টস বাইক ব্যাক মাডগার্ড না থাকলেও কোনো প্রবলেম নাই, কিন্তু ফ্রন্টের যে মাডগার্ডটা থেকে, ফ্রন্ট থেকে যে বৃষ্টির দিনে আপনার উপরে কাদা উঠে, ইভেন আপনার মিটারের উপরে কাদা উঠতেছে, আপনার সাসপেনশনের ওই জায়গার ভিতরে কাদা যাচ্ছে, বালু জমে যাচ্ছে, কারণ হলো গিয়ে ওইটা মাডগার্ডটা ছোট। তো ওইটা এক্সটেনশন আসলে কিভাবে করব, হয়তো আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি ওইটা নষ্ট না করে, মানে স্ক্রু দিয়ে না লাগায় ওইটা অন্য কোন ওয়েতে লাগাইতে পারি বা কোথায় পাইতে পারি, আপনারা সাজেস্ট করেন। তো ওভারঅল আমি বলবো আসলে বাংলাদেশে নতুন 300 সিসির সেগমেন্ট আসছে, তো যার কারণে আসলে আমার এই বাইকটা নেয়া। আর এইটার মাইলেজ আপনি যদি ইস্যু ধরেন, আসলে হায়ার সিসি চালাতে হলে আপনাকে অতটুকু কম্প্রোমাইজ করতেই হবে, ওইটা আসলে আপনি স্কিপ করতে পারবেন না। ধরেন আমি আমার গাড়ি চালাইতেছি, আমার গাড়ি জাস্ট 1 লিটারে 4 কিলো থেকে 5 কিলো যায় ম্যাক্সিমাম, তো আমি তো চালাইতেছি, তো ওইটা হয়তো এক একজনের অ্যাফোর্ডেবিলিটি এক এক রকম হইতেই পারে। এইটা নিয়ে বড় গলায় কোনো কিছু বলা ঠিক না। বাংলাদেশের যেহেতু 99% আমরা যারা আছি সবাই ধরেন 160, 125 বা 100 সিসির বাইক চালায় ইউজ টু, ওইটার মাইলেজে ইউজ টু, ওইটার হিট ইস্যুতে ইউজ টু, ওইটার ভাইব্রেশনে ইউজ টু। তো যার কারণে হয়তো আমাদের এই নতুন বাইকগুলো আমাদের কাছে মনে হইতে পারে যে আচ্ছা ঠিক আছে, না এটা ভালো না, ওইটা ভালো না, কিন্তু ভাই আসলে প্রথমে আগে আমরা কোয়েশ্চেন করি আমরা কয়জন হায়ার সিসি চালাইছি। মানুষের লাইফে প্রতিদিনই আসলে নতুন নতুন এক্সপিরিয়েন্স আসে, আমাদের আসলে সুযোগটা দেয়া উচিত প্রত্যেকটা কোম্পানিকে যারা নতুন নতুন বাইকগুলো আমাদের কাছে ইন্ট্রোডিউস করাইতেছে। অবশ্যই এই জায়গায় কথা আছে, ধরেন এখন যদি যারা অলরেডি এক্সিস্টেড কোম্পানি, আমি নাম বলবো না, চাকরি থাকবে না হয়তো, তো ওই কোম্পানিগুলো যদি আসলে ভালো প্রাইসে আপনাকে দিতে পারতো, তো আমি অবশ্যই সিএফ রেখে হয়তো আমি ওই বাইকটা নিতাম। আমার কাছেও তো রিলায়েবিলিটি একটা কোয়েশ্চেন, কিন্তু আমি যেহেতু ওই প্রাইস সেগমেন্টে পাচ্ছি না, আমারও তো একটা বাজেট আছে, তো আমি ওই বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে আমার এটা প্রপার ম্যাচ করছে, তো আমি সেক্ষেত্রে আমি আমার আগের বাইকটা সেল করে আমি কিছু উপরে আমি এই বাইকটা নিয়ে নিছি। আমার কাছে যথেষ্ট ভালোই লাগতেছে এখন পর্যন্ত। আমার আসলে অতটুক মানে তিতাপোড়া যে অভিজ্ঞতা ওইরকম কোনো কিছুই হয় নাই।
আমার কাছে মনে হয়েছে যে না, ইটস গুড এনাফ। তো দেখি, চালাতে থাকি। আর ওরা যেহেতু আমার কোনো প্রবলেম হইলে আমাকে সাথে সাথে সলিউশন দিচ্ছে, ওদের সার্ভিস টিমকে আমি আসলেই স্যালুট জানাই। কারণ ওদের মতো সার্ভিস আমি আসলে আগে কোনো বাইকে আমি পাইনি, কোনো কোম্পানি থেকে আমি পাইনি। তো ওদের সার্ভিসটা যেন ধরে রাখে, আমি এই রিকোয়েস্টটা করতেছি। আমি চালাতে থাকি আর আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আমার এক্সপিরিয়েন্স। আপনারাও দেখবেন আসলে মানে এই জার্নিটা কতটুকু। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সাবধানে রাইড করেন, আর যতটা পারেন অটো রিক্সাটা অ্যাভয়েড করেন। যেমন আজকেও আমি আসার সময় ওই জায়গার ভিতরে আমি জ্যামে দাঁড়ায় আছি, আমার পিছন থেকে মানে একবারে মিনিমাম একটি স্পেস আছে, ওইখানেও আমাকে বলতেছে যে আপনি সামনে যায় দাঁড়ান, আমি এদিকে বের হবো। মানে যা ইচ্ছা তাই আর কি। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে। থ্যাংক ইউ।